প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস, হারের নীরবতা, মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবরটাও ঠিক তেমন গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে। সাথে আছি আমি ডায়না জারিন। শুরুতেই শিরোনাম। ভিয়েতনামের কাছে পাত্তাই পেল না বাংলাদেশ, 3 গোল হজম করল হামজা সৌমিত্রা। ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা, এই স্লোগানে কাজ করতে চায় সরকার, জানিয়েছেন প্রধানমন্ত্রী। শুক্রবার শুরু টাইগারদের কন্ডিশনিং ক্যাম্প। মাশরাফির জন্য বিসিবির দরজা খোলা, সাকিবকে নিয়ে জটিলতা। বাংলাদেশের জন্মদিনের উন্মাদনা ম্লান করেছে দৌলতদিয়া ঘাটের দুর্ঘটনা, বলছেন সাবেক ক্রিকেটাররা। সুতোয় ঝুলছে ইতালির বিশ্বকাপ ভাগ্য, রাতের নর্দার্ন আয়ারল্যান্ডের বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ ম্যাচ। শক্তিশালী ভিয়েতনামের বিপক্ষে পাত্তাই পেল না বাংলাদেশ। ফিফা ফ্রেন্ডলি ম্যাচে 3-0 গোলে হেরেছে হামজা সৌমিত্রা। হাভিয়ার কাবরেরার কৌশলে প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেনি বাংলাদেশ। রহমান পেয়ারের ম্যাচ রিপোর্ট। ভিয়েতনাম শক্তিশালী, বাংলাদেশ লড়াই জমাতে পারবে কি? একাদশে হামজা চৌধুরী, কাবরেরার কৌশল কাজে আসলো না। 10 মিনিটের মাঝেই গোল হজম করল বাংলা। আক্রমণের ধার আরো বাড়িয়েছে স্বাগতিকেরা। শ্রাবণ গোল বাঁচিয়েছেন একটা। লাল সবুজ রক্ষণে দুর্বলতা। 18তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করল ভিয়েতনাম। বাংলাদেশ দলের খেলায় ফেরার চেষ্টা, তবে ভিয়েতনামের গোলকিপার ঠেকিয়ে দিলেন ফাহিমের শটটা। প্রত্যাশা পূরণ করতে পারেননি হামজা সৌমিত্রা। 38তম মিনিটে আবারও গোল হজম করে লাল সবুজের প্রতিনিধিরা। 3 গোলের লিড নিয়ে মাঠ ছাড়ে হোস্টরা। র্যাঙ্কিংয়ে ভিয়েতনাম এগিয়ে 78 ধাপ। মাঠের খেলায় বাংলাদেশ টের পেয়েছে এই উত্তাপ, তবে দ্বিতীয়ার্ধে কিছুটা গোছালো খেলার ছাপ। এই হাফে প্রতিপক্ষকে আটকে রাখে বাংলা। হামজার দুরন্ত চেষ্টা, তবে বাংলাদেশ পায়নি জালের দেখা। 3-0 গোলের হার নিয়ে মাঠ ছাড়ে লাল সবুজের প্রতিনিধিরা। আগামী 31 মার্চ এশিয়ান কাপ বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে হামজারা। তার আগে ভিয়েতনাম ম্যাচে দিয়েছে কঠিন পরীক্ষা। এশিয়ান কাপের মূল পর্বে খেলার সুযোগ আগেই শেষ। বাছাই পর্বে এখন পর্যন্ত 5 ম্যাচে 1 জয়ে টেবিলের তৃতীয় স্থানে বাংলাদেশ। 2 হার 2 ড্র, সব মিলিয়ে বাংলাদেশের পয়েন্ট 5। রহমান পেয়ার, স্টার নিউজ। ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা, এই স্লোগান সামনে রেখে ক্রীড়া উন্নয়নে সরকার কাজ করতে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মহান স্বাধীনতা দিবসে সাবেক ফুটবলারদের প্রীতি ম্যাচ শেষে এসব কথা জানান তিনি। বাফুফের আয়োজনে স্বাধীনতা দিবসে জাতীয় স্টেডিয়ামে বিকেল 3:30টায় সাবেক ফুটবলারদের প্রীতি ম্যাচ, এ কথা পূর্ব ঘোষিত। কিন্তু হঠাৎই জানা গেল আসছেন প্রধানমন্ত্রী। নিরাপত্তার তোড়জোড় স্টেডিয়াম এলাকায়। অপেক্ষার প্রহর শেষে এলো প্রধানমন্ত্রীর গাড়িবহর। রাষ্ট্রের প্রধান নির্বাহী হবার পর প্রথম কোনো ক্রীড়া অনুষ্ঠানে যোগ দিতে এসে উপহার পেলেন 10 নম্বর জার্সি। কন্যা জাইমা রহমানকে সাথে নিয়েই জাতীয় স্টেডিয়ামের সবুজ গালিচায় সাবেক ফুটবলারদের সাথে পরিচিত হন প্রধানমন্ত্রী। ভিআইপি গ্যালারি নয়, প্রধানমন্ত্রী পুরো ম্যাচ উপভোগ করেন ডাগ আউটের প্লেয়ার বেঞ্চে বসে।
খেলায় লাল দলকে ৩-০ গোলে হারায় সবুজ দল। ফুটবলের মাঠে একজন প্রধানমন্ত্রীর এমন হঠাৎ আগমনে উচ্ছ্বসিত সবাই। এমন আয়োজনের অংশীদার হতে পেরে আনন্দ প্রকাশ করেছেন স্বয়ং প্রধানমন্ত্রীও। দেশের ক্রীড়া উন্নয়নে জানিয়েছেন তার পরিকল্পনার কথাও। আমাদের একটি লক্ষ্য আছে, আমরা চেষ্টা করতে চাই যে ভবিষ্যতে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে যেই খেলাগুলো অনুষ্ঠিত হয়ে থাকে সেখানে আরও কিভাবে বেশিভাবে আমরা দেশের জন্য সম্মান বয়ে আনতে পারি এবং তার জন্য আমরা সুন্দরভাবে আমরা ভালো খেলোয়াড় তৈরি করতে পারি, সেটিরও আমাদের পরিকল্পনা আছে, সেটিও আমাদের চেষ্টা আছে। যারা ক্রীড়ার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত আছেন তাদের সকলের কাছে অনুরোধ থাকবে, আসুন আমরা বাংলাদেশের ক্রীড়া জগৎটিকে সুন্দরভাবে দলমতে নির্বিশেষে সুন্দরভাবে আমরা এই ক্রীড়া জগৎটিকে গড়ে তুলি। এই ক্রীড়া দেশের জন্য যেরকম সম্মান বয়ে আনতে পারে, এই ক্রীড়া আমাদের মধ্যে সুন্দরভাবে বন্ধুত্বের ভ্রাতৃত্বের বন্ধনও তৈরি করতে সক্ষম বলে আমি বিশ্বাস করি। এর আগে ম্যাচ শেষে ফুটবলারদের পুরস্কৃত করেন তারেক রহমান। এ সময় সাবেকদের উচ্ছ্বাসে মুখরিত হয় জাতীয় স্টেডিয়াম। প্রধানমন্ত্রীর ক্রীড়াপ্রেমে উজ্জীবিত পুরো ক্রীড়াঙ্গন। মুশফিকুর রহমান, স্টার নিউজ, ঢাকা। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজকে সামনে রেখে শুক্রবার থেকে শুরু টাইগারদের কন্ডিশনিং ক্যাম্প। তবে প্রথম ধাপে হবে ফিটনেস ট্রেনিং। 4 এপ্রিল থেকে স্কিল ক্যাম্প। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের অনুপ্রেরণার সঙ্গী করে কিউইদেরও রঙিন পোশাকে হারাতে চায় বাংলাদেশ। ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল ব্ল্যাক ক্যাপদের বিপক্ষে রান চান টপ অর্ডারের কাছ থেকে। ঈদের ছুটি শেষে চিরচেনা ব্যস্ততা ফিরেছে হোম অফ ক্রিকেটে। ক্রিকেটাররাও করছেন ঐচ্ছিক অনুশীলন। তবে এবার আনুষ্ঠানিকতা শুরু বেশ আগে ভাগেই, শুক্রবার থেকে। ব্ল্যাক ক্যাপদের বিপক্ষে সিরিজের জন্য অনুশীলন সেশনে কিছুটা ভিন্নতা। ঈদের আগে ক্রিকেটাররা ছিলেন টানা খেলার মধ্যে, তাই তো ফিটনেস নিয়ে সপ্তাহখানেকের হবে আলাদা কাজ। বিপ টেস্ট আর রানিংয়ে নিজেদের সক্ষমতা প্রমাণ দেবেন ক্রিকেটাররা। আর 4 এপ্রিল থেকে শুরু স্কিল ক্যাম্প। ৭৯ রেটিং পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ে 9 থাকা টাইগাররা কিউইদের ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারাতে পারলে রেটিং বাড়বে 6। 2027 বিশ্বকাপ ভাবনায় যা ভীষণ গুরুত্বপূর্ণ। তাই তো আশাবাদীর দলে বাংলার ব্যাটিং কোচও। আমরা ব্যাক টু ব্যাক 2টা ওয়ানডে সিরিজ উইন করলাম। এখন নিউজিল্যান্ড আসছে, তো তাদের সাথেও আমাদের বেস্ট ক্রিকেটটা আমরা খেলার চেষ্টা করব। তাদের সাথে আমাদের টি20 এবং ওয়ানডে 2টা ফরম্যাটের খেলা আছে হোয়াইট বলে। তো অবশ্যই আশা করব যে আমরা আমাদের বেস্ট ক্রিকেটটা খেলার চেষ্টা করব। সেইটার জন্য প্রথম 7 দিন হয়তো আমরা ফিটনেস ট্রেনিং করছি এবং ফিল্ডিং করব। তারপরে আমরা স্কিলে যাব 4 তারিখ থেকে। হোমে আমরা অলওয়েজ স্ট্রং একটা দল, অপোনেন্ট টিম। তো আশা করি যে আমরা আমাদের বেস্ট ক্রিকেট খেললে অবশ্যই নিউজিল্যান্ডকে হারানো সম্ভব। তবে সবশেষ সিরিজে একাদশ নির্বাচনের সমালোচনা কম হয়নি। আলাদা করে বললে সৌম্য সরকারকে জায়গা না দেয়। যদিও তানজিদ তামিম ছাড়া টপ অর্ডার রান পায়নি ঠিকঠাক। অবশ্য এসব সমালোচনা গায়ে মাখছেন না অ্যাশ, বাজি তার ব্যাটিং নিয়েই। 3টা ইনিংসেই আমাদের ওপেনাররা চমৎকার স্টার্ট দিয়েছেন, বড় রান করেছেন। টি20 তো ভালো খেলেছেন এবং ওয়ানডেটা তো আমি বলবো যে যেই ধরনের সার্ফিসে আমরা খেলেছিলাম এই সার্ফিসে অসাধারণ ব্যাটিং করেছেন। আমাদের 100 রানের পার্টনারশিপ ছিল, 2 ওপেনারের ব্রিলিয়ান্ট ব্যাটিং করেছেন। সাইফ যেভাবে ব্যাটিং করেছেন অনেকের কাছে হয়তো বা স্লো মনে হতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় যে অ্যাজ এ ব্যাটিং কোচ আমি বলবো যে ব্রিলিয়ান্ট ব্যাটিং। এর আগের সিরিজে সৌম্য সরকার ব্রিলিয়ান্ট ব্যাটিং করেছেন। তো এখন আমাদের হেলদি কম্পিটিশন হচ্ছে, এটা একটা পজিটিভ দিক আমি মনে করি। সমান 3 ম্যাচের ওয়ানডে আর টি20 খেলতে কিউইরা ঢাকায় আসবে 13 এপ্রিল। 17 এপ্রিল হোম অফ ক্রিকেটে 3 ম্যাচ সিরিজের প্রথম ওডিআই। মাহবুব রিমন, স্টার নিউজ, ঢাকা। মাশরাফির জন্য বিসিবির দরজা সবসময় খোলা। ব্যক্তিগত হ্যাপেনিং সংকট কাটিয়ে যদি বোর্ডে আসতে পারেন ম্যাশ, তবে তাকে স্বাগত জানাবে বর্তমান পরিচালনা পর্ষদ, বলছেন বিসিবি সহ সভাপতি ফারুক আহমেদ। তবে সাকিবকে নিয়ে শোনালেন নতুন জটিলতার গল্প। ফারুকের মতে মিস্টার 75কে দলে ফেরা নিয়ে বিসিবি নয় পুরোটা নির্ভর করছে সরকারের গ্রিন সিগন্যালের ওপর। সাকিব, মাশরাফি, টাইগার ক্রিকেটের যেন একই বৃন্তে দুটি কুসুম। দুজনেই সাবেক অধিনায়ক। লাল সবুজের জার্সিকে সার্ভ করেছেন বছরের পর বছর। তবে রাজনৈতিক পট পরিবর্তনে দুজনেই এখন মামলার আসামি। 5 আগস্ট পরবর্তী সময়ে সাকিবকে নিয়ে সবসময়ই চলে জোরসে আলোচনা।
তবে এবার স্পটলাইটে মাশরাফিও। গুঞ্জন আছে বোর্ডে নতুন দায়িত্বে ফিরতে পারেন টাইগার সাবেক অধিনায়ক। বিসিবির সহসভাপতিও ইঙ্গিত দিলেন তেমনটাই। মাশরাফি তো আপনি জানেন যে অ্যাজ এ ক্যাপ্টেন সে কী করেছে বাংলাদেশের জন্য। এটা যদি আমি আজকে যেমন আমার সম্বন্ধে আপনারা অনেক কথা বলবেন, এটা বলে কিন্তু আপনাকে আমার বাংলাদেশের ক্যাপ্টেন থেকে বাদ দিতে পারবেন না, এটা হয়ে গেছে। মাশরাফি বাংলাদেশ ক্রিকেটের জন্য যে অবদান ছিল ওইটা কিন্তু ইটস লাইক রিটেন দেয়ার। তবে সাকিবের জাতীয় দলে প্রত্যাবর্তন নিয়ে আবারও নতুন জটিলতা। কদিন আগেই বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন ইঙ্গিত দিয়েছিলেন অন্তত নিউজিল্যান্ড সিরিজে থাকছেন না সুপার সাকিব। তবে ফারুক আহমেদ সাকিবের ফেরার বল পুরোটাই ঠেলে দিলেন সরকারের কোর্টে। সাকিব আল হাসান এখন তার যেই আইনগত দিকগুলো আছে এটা গভর্নমেন্টের সাথে বসতে হবে, আইনিভাবে লড়াই করি তার আসতে হবে, এবং লড়াই করার পরে সে যদি অ্যাভেলেবল ফর সিলেকশনে তারপরে আসবে সিলেকশনের ব্যাপারটা। সংকট আছে বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ নিয়েও। দেশে নেই বোর্ড সভাপতি। তবে ফারুক আহমেদ ওসব পাশ কাটিয়ে দেশের ক্রিকেটকেই দিতে চান গুরুত্ব। ক্রিকেটে কে থাকলো কে না থাকলো এটা আমি খুব বড় ব্যাপার মনে করি না। আমি মনে করি ক্রিকেটটা ঠিক জায়গায় আছে কি না, ক্রিকেটের যেই আপনার যারা আসবেন তারা যদি এজেন্ডা ভিত্তিক না হয়ে শুধুমাত্র বাংলাদেশ ক্রিকেট প্লেয়ারদের নিয়ে চিন্তা করেন তাহলে আমার মনে সবচেয়ে ভালো হবে। এখন পর্যন্ত প্রিমিয়ার লিগ মাঠে না গড়ানো নিয়েও আক্ষেপ ঝরল বিসিবির এই শীর্ষকর্তার কণ্ঠে। ডিপিএল নিয়ে ক্রিকেটারদের কণ্ঠস্বর আরও জোরালো করার আহ্বান তার। KM সনি, স্টার নিউজ, ঢাকা। বাংলাদেশের জন্মদিনের সকল উন্মাদনা ম্লান করেছে রাজবাড়ীর দৌলদিয়া ঘাটের মর্মান্তিক দুর্ঘটনা। স্বাধীনতা দিবসে আয়োজিত ক্রিকেট ম্যাচ শেষে এমন মন্তব্য সাবেক ক্রিকেটারদের। বিসিবির সহসভাপতি ফারুক আহমেদের দাবি, দ্রুত তদন্ত কমিটি গঠন করে নিতে হবে আইনানুগ ব্যবস্থা। বিস্তারিত রেদওয়ান শাওনের রিপোর্টে। আমার 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস, দেশের জন্মদিন। যে দিনটাতে হওয়ার কথা ছিল দেশ জুড়ে আনন্দ আর উল্লাস, কিন্তু বাংলাদেশ দেখেছে মুদ্রার অন্য পিঠ। চারিদিকে আহাজারি, একটা মুহূর্তেই ভেঙে যাওয়া অসংখ্য পরিবারের গল্প। সুপরিচিত দৌলতিয়া ঘাট, যেখানে প্রতিদিন মানুষের আসর জমে নতুন দিনের আশায়। তবে 25শে মার্চ আবারও বাংলার বুকে এনেছে আরেকটি কালো রাত। বাসে চড়ে পরিবার নিয়ে ফেরা মানুষগুলোর জীবনে কয়েক সেকেন্ডেই নেমে এসেছে নিস্তব্ধতা। ঈদের খুশি মুহূর্তে যেন রূপ নিয়েছে স্বজন হারানোর বেদনায়। দেশের এমন ক্রান্তি লগ্নে দিশেহারা লাল সবুজের প্রতিনিধিত্ব করা সাবেক ক্রিকেটাররাও। আব্দুর রাজ্জাক যেমন নির্ঘুম রাত কাটিয়েছেন, ফারুক আহমেদ দিয়েছেন তদন্তের কঠোর বার্তা। খুবই প্যাথেটিক এবং যেসব লোক মারা গেছে বা যারা বেঁচেও উঠে আসছে, এনাদের জন্য যে কত ডেঞ্জারাস অবস্থা কেউ বাইরে থেকে ফিল করতে পারবে না। বিকজ আমি কেন বললাম, আমি কালকে দেখার পরের থেকে আমি ঘুমাতে পারিনি, বিকজ আমার গাড়িও কিন্তু ঠিক এরকম পানির মধ্যে উল্টায় গেছিলো। তো সামহাও আল্লাহর রহমতে বেঁচে আসছি আর কি, কিছু মানুষ এসে উঠাইছিল। কি একটা কারণে কিভাবে এই জিনিসটা হলো, একটা অত্যন্ত একটা কঠিন তদন্ত কমিটি গঠন করা দরকার। এটার শাস্তি এর চেয়ে দুঃখজনক ঘটনা ঘটতে পারে না। এবং 2026-এ এসে আজ থেকে দুর্ঘটনা তো দুর্ঘটনাই, কিন্তু আপনি যদি আগে, বিকজ এখন তো এই ব্যাপারে আরও অনেক কেয়ারফুল হওয়া দরকার। পানির নিচে হারিয়ে গেছে 26টি তাজা প্রাণ, অনেকে এখনো নিখোঁজ, তাই চলছে খোঁজার অভিযান। এমন পরিস্থিতির দায়টা অবশ্য শাহরিয়ার নাফিস দিয়েছেন দেশের মানুষকেই। ইলিয়াস সানি খুঁজে পেয়েছেন বাসের দায়িত্বে থাকা ব্যক্তিদের অবহেলা। আমার উত্তরটা হয়তো অনেকেরই ভালো লাগবে না। আমরা এই ধরনের যখন দুর্ঘটনাগুলো হয়, আমরা সব সময় সরকার বা কর্তৃপক্ষকে দায়ী করি, কিন্তু আপনি যদি একটু গভীরভাবে দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা যারা সাধারণ নাগরিক, আমাদের বেপরোয়া চলাচল, সচেতনহীনতার কারণে এই দুর্ঘটনাগুলো হচ্ছে। কিছু ভিডিও দেখলাম বাইক দুর্ঘটনা, এগুলো একদমই আননেসেসারি, এগুলো নিজের দোষে হচ্ছে। এই যে ব্যাপারটা হয়েছে খুবই আনসার্টেন, যেটা কিনা আপনার ড্রাইভার সরে গিয়ে একটা ফেরিতে উঠার মতো এমন ইম্পর্ট্যান্ট একটা কাজকে অন্য একজন হেল্পার দিয়ে করেছে, এটা খুবই দুঃখজনক। আমি মনে করি না এখানে ব্যাপারটা ঘটেছে, প্রফেশনালিজমের অনেক অভাব ছিল। বাবার চোখে অসহায় শূন্যতা, মায়ের বুকে ছেলে হারানোর আর্তনাদ, আর চারপাশে শুধু অপেক্ষা। শেষবারের মতো দেখা হবে তো প্রিয় মানুষের মুখটা। দেশের জন্মদিনে একটাই চাওয়া, সড়কে আধার কেটে ফিরে আসুক সচেতনতার আলো।
রেদওয়ান শাওন, স্টার নিউজ, ঢাকা। দৌলতদিয়া ফেরিঘাটের বাস দুর্ঘটনায় দেশ জুড়ে শোকের ছায়া। শোক ছুঁয়ে গেছে ক্রীড়াঙ্গনকেও। নিহতদের জন্য দোয়া ও সহমর্মিতা জানিয়েছেন সাকিব আল হাসান, তামিম ইকবাল সহ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বিস্তারিত কেএম সনের রিপোর্টে। 1971 সালের 25শে মার্চের কাল রাতে বাংলাদেশে নেমে এসেছিল অন্ধকার, স্তব্ধ হয়েছিল স্বপ্ন, রক্তে রাঙা হয়েছিল এই মাটি। সেই গণহত্যা দিবসেই দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবিতে ঝরে গেছে 24টি তাজা প্রাণ। মর্মান্তিক এই ঘটনা দেশের মানুষের মনে নতুন করে শোকের ছায়া ফেলেছে। সেই শোকে কাঁদছে দেশের ক্রীড়াঙ্গনও। চুপ থাকতে পারেননি সাকিব আল হাসান, তামিম ইকবাল, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সহ সাবেক ও বর্তমান খেলোয়াড়রা ফেসবুক পোস্টে জানিয়েছেন শোক। এই দুর্ঘটনায় মর্মাহত সাকিব আল হাসান নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে নিখোঁজদের দ্রুত উদ্ধারের প্রার্থনা করেছেন। ক্ষতিগ্রস্ত প্রতিটি মানুষের জন্য দোয়া এবং পরিবারকে ধৈর্যদানের আর্জি জানিয়েছেন সাবেক ওপেনার তামিম ইকবাল। আরেক সাবেক রুবেল হোসেনের কণ্ঠে ঝরেছে একরাশ হাহাকার। কেন বারবার আমাদের এই বিয়োগান্ত ঘটনার সাক্ষী হতে হয়? দুর্ঘটনার ভিডিও শেয়ার করে নিহতদের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। হৃদয় ভেঙেছে জুনিয়রদেরও। তাসকিন আহমেদ, তৌহিদ হৃদয়, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ প্রত্যেকের বার্তায় ঝরে পড়েছে স্বজন হারানোদের প্রতি গভীর সমবেদনা। কেউ বলছেন এই দিনটি আমাদের জন্য কতটা ভারী, কেউ বা প্রার্থনা করেছেন নিখোঁজদের ফিরে পাওয়ার জন্য। বাদ যাননি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি ব্যথিত চিত্তে সংহতি প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের সঙ্গে। যখন পুরো দেশ এই হৃদয় বিদারক ঘটনায় চোখের জল ফেলছে, তখন ক্রিকেটারদের এই সংহতি আবারও প্রমাণ করে দিল মাঠের বাইরেও তারা সাধারণ মানুষের প্রতিটি সুখে দুঃখে কতটা একাত্ম। একদিকে ইতিহাসের ক্ষত, অন্যদিকে বর্তমানের কান্না, দুটো মিলে যেন একটাই গল্প বলে। বাংলাদেশ এখনো কাঁদে, কিন্তু থামে না। কেএম সনি, স্টার নিউজ। স্বাধীনতা দিবসে প্রীতি ক্রিকেট ম্যাচে বাংলাদেশ সবুজ দলকে 123 রানে হারিয়েছে বাংলাদেশ লাল দল। লাল দলের দেয়া 214 রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র 90 রানেই গুটিয়ে যায় সবুজ দল। ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় লাল দলের অধিনায়ক মোহাম্মদ রফিক। ওপেনার নাসিরউদ্দিন ফারুক খেলেন 84 রানের অনবদ্য ইনিংস। শেষে অধিনায়ক রফিকের দ্রুতগতির অর্ধশতকে 5 উইকেট হারিয়ে 213 রানের সংগ্রহ পায় লাল দল। জবাবে ব্যাট করতে নেমে ইলিয়াস সানি আর রফিকের ঘূর্ণিতে বিধ্বস্ত হয় সবুজ দল। মোহাম্মদ রফিক 4 উইকেট আর সানি পান 5 ম্যাচ শেষে প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার পান দেশের গোল্ডেন আর্ম খ্যাত মোহাম্মদ রফিক। কলকাতা নাইট রাইডার্সের ফ্যানদের চওড়া হাসিটা কি এখনো আছে? এই প্রশ্নটা এখন তোলাই যায়। আইপিএল নিলামের পর রাইডাররা যে দল বানিয়েছিল সেই দলে এখন ধরেছে ফাটল। স্পেশালি পেস বোলিং ইউনিটের উপর দিয়ে বয়ে যাচ্ছে সুনামি। তাই আইপিএল শুরুর 2 দিন আগে মুস্তাফিজের অভাবটা হাড়ে হাড়ে টের পাচ্ছে কলকাতা। টাইগার পেসার মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার পর থেকেই বিপাকে কলকাতা নাইট রাইডার্স। নিলামে 9 কোটি 20 লাখ রুপিতে মুস্তাফিজকে কিনলেও পরে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের নির্দেশে কাটার মাস্টারকে দল থেকে বাদ দেয় কলকাতা ফ্র্যাঞ্চাইজি। অথচ নিলামে চেন্নাই সুপার কিংস আর দিল্লি ক্যাপিটালসের সঙ্গে লড়াই করে ফিজকে একরকম ছিনিয়ে নিয়েছিল কিং খানের দল। এরপরও কেন মুস্তাফিজকে দল থেকে বাদ দেয় কলকাতা, সেই গল্পটা সবারই জানা। ভারতের উগ্রবাদী গোষ্ঠীর হুমকির মুখে বিসিসিআই এর নির্দেশেই মুস্তাফিজকে ছেড়ে দেয় রাইডাররা। মুস্তাফিজ তো আগেই নেই। কলকাতা এবার পাচ্ছে না মেইন স্ট্রাইক পেসার হর্ষিত রানাকে। হাঁটুর চোটে টি-20 বিশ্বকাপ মিস করা পেসার আইপিএল থেকেও ছিটকে গেছেন। হর্ষিত ছিটকে যাওয়ায় লোয়ার অর্ডারে একজন পাওয়ার হিটারও হারিয়েছেন সাবেক চ্যাম্পিয়নরা। এখন লোয়ার অর্ডারে ঝড় তুলতে বিদেশি ছাড়া উপায় নেই রাইডারদের। বদলে যাবে কলকাতার টিম কম্বিনেশন। হর্ষিতের বদলি হিসেবে ইন্ডিয়ান পেসার নবদীপ সাইনিকে দলে নিয়েছে কলকাতা। রাইডার স্কোয়াডে দ্বিতীয় পেসার আকাশদীপ। কোমরের চোটে এবার আইপিএল খেলতে পারছেন না ইন্ডিয়ান পেসার। তার রিপ্লেসমেন্ট বাহাতি পেসার সৌরভ দুবে।
সৌরভের এখনও আইপিএল ডেবিউ হয়নি। চোটের সমস্যা কি এখানেই শেষ? মুস্তাফিজের সাথে নিলাম থেকে 18 কোটি রুপিতে শ্রীলঙ্কার পেসার পাথিরানাকে দলে নিয়েছিল কলকাতা। টি-20 বিশ্বকাপে চোটে পড়ে মাঠের বাইরে কলকাতার ডেথ ওভার স্পেশালিস্ট পাথিরানা। তবে মৌসুমের শেষ দিকে লঙ্কান পেসারকে দলে পাওয়ার আশায় এখনও বদলি হিসেবে কারো নাম ঘোষণা করেনি দলটি। সব মিলিয়ে লন্ডভন্ড কলকাতার পেস বোলিং ইউনিট। সমস্যার সমাধান হিসেবে জিম্বাবুয়ের পেসার ব্লেজিং মুজারাবানিকে দলে ভিড়িয়েছে কলকাতা। এখন পেস বোলিংয়ে মুজারাবানির সাথে কলকাতার ভরসা উমরান মালিক, কার্তিক তিয়াগী, বৈভব অরোরা। তবে মোস্তাফিজ হর্ষিতদের অভাব কি আর এদের দিয়ে পূরণ করা সম্ভব? ডায়না জারিন, স্টার নিউজ। 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন, অথচ গেল 2 বিশ্বকাপে জায়গাই বানাতে পারেনি ইতালি। এবারও সুতোয় ঝুলছে ভাগ্য। তাই ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে নর্দার্ন আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচটা ইতালির জন্য শুধু একটা ম্যাচ নয়, আত্মসম্মান বাঁচানোর লড়াই। বার্গামোর রাত ঠিক করে দেবে ইতালি কি ফিরবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থে, নাকি আরও একবার প্লে অফের অন্ধকারে হারিয়ে যাবে স্বপ্ন? জিয়ানলুইজি দোন্নারুম্মা একটা গোল পোস্টের নিচে দাঁড়িয়ে অসংখ্য শট ঠেকিয়েছেন, অসংখ্য গোল বাঁচিয়েছেন। কিন্তু সময়ের নিষ্ঠুরতা, ইতিহাসের ভার আর একটা জাতির ভাঙা স্বপ্ন, সেগুলো কি কখনো এক হাতে ঠেকানো যায়? আজজুরিদের পতনের গল্পে তিনিও যেন এক নীরব সাক্ষী, এক অসহায় প্রহরী। বৃহস্পতিবার বার্গামোর স্তাদিও দি বার্গামো একটা স্টেডিয়াম নয়, যেন বিচার মঞ্চ। বিশ্বকাপের টিকিটের দৌড়ে প্লে অফের সেমিফাইনালে মুখোমুখি ইতালি আর নর্দার্ন আয়ারল্যান্ড। কিন্তু ইতালির জন্য এটা কেবল একটা ম্যাচ নয়, এটা আত্মসম্মান ফিরে পাওয়ার লড়াই, একটা জাতির ভাঙা বিশ্বাস জোড়া লাগানোর শেষ সুযোগ। 2018 বিশ্বকাপ নেই, 2022 আবারও নেই। নর্থ মেসিডোনিয়ার বিপক্ষে সেই হার শুধু একটা ম্যাচ হার নয়, একটা ফুটবল সাম্রাজ্যের হৃদয় ভাঙার দিন। মাঝে ইউরো জয়ের উচ্ছ্বাস ছিল, কিন্তু বিশ্বমঞ্চে অনুপস্থিতি, ইতালির গৌরবময় ইতিহাসের এক অমোচনীয় দাগ। আবার সেই প্লে অফ, আবার বুকের ভেতর ধুকপুক করা ভয়, আবার যদি আর কিন্তুর লড়াই। কোচ জেরান্নো গাত্তুসোর সামনে একটা বড় চ্যালেঞ্জ, চাপ নয়, আত্মবিশ্বাস নিয়ে খেলা। খেলোয়াড়দের উপর এই চাপের বোঝা চাপিয়ে দেওয়ার কোনো মানে হয় না। আমাদের এমনভাবে কাজ করতে হবে যাতে তারা মাঠে হালকা বোধ করে। কোনো অজুহাত দিলে চলবে না। সঠিক মানসিকতা ও প্রশান্তি নিয়ে মাঠে নামতে হবে। আমাদের অবশ্যই পরিষ্কার মাথায় খেলতে হবে এবং বিপদের গন্ধ আগেভাগেই বুঝতে হবে। কাগজে কলমে শক্তিশালী ইতালি, ইতিহাস, তারকা, অভিজ্ঞতা সবই তাদের পক্ষে। কিন্তু ফুটবল কখনো কখনো নামের খেলা নয়, এটা হৃদয়ের খেলা, সাহসের খেলা, বিশ্বাসের খেলা। 4 বারের বিশ্বকাপ জয়ীরা এখন এমন একটা বাস্তবতার সামনে দাঁড়িয়ে যেখানে টানা 3য়বার বিশ্বকাপ মিস করার আশঙ্কা। নীল জার্সি, যে রং এক সময় ছিল গর্বের, আভিজাত্যের প্রতীক, সেই নীলই যেন বেদনার রং, অশ্রুর রং। এই নীল কি আবারও গৌরবের গল্প লিখবে, নাকি আরও একটা না পারা ইতিহাস হয়েই থেকে যাবে? বার্গামোর আকাশ জানে, আজ শুধু একটা ম্যাচ নয়, আজ একটা জাতির হৃদয়ের পরীক্ষা। তানজিম ঐশী, স্টার নিউজ। দর্শক, খেলাও থামবে না খবরও, কিন্তু সময় বলছে আজকে এখন থামতে হবে আমাদের। কিন্তু আমরা ফিরবো আগামীকাল আবারও ঠিক রাত 10টায়। টিল দেন স্টে উইথ স্টার প্লে।